বিশেষ প্রয়োজনে পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের কথা প্রচলিত আইনে আছে বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এ বিষয়ে সংশয় আছে তার। আর পুলিশ অধ্যাদেশে নির্দিষ্ট ধারা থাকায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়াটা অস্বাভাবিক নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান। তবে এরকম নিয়োগে ক্ষমতার অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা তাদের। তামজিদ সুমনের রিপোর্ট। অক্সিলারি ফোর্স বা সহায়ক বাহিনী যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর সহ বিশ্বের বহু দেশে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য এ ধরনের বাহিনী রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ প্রয়োজনে এই ফোর্স নিয়োগের কথা বলা হয়েছে। একইভাবে বাংলাদেশের আইনেও অক্সিলারি ফোর্স নিয়োগের বিধান রাখা আছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ১০ ধারা অনুযায়ী কমিশনার নিজ ক্ষমতা বলে এই নিয়োগ দেবেন। এটা হবে সাময়িক সময়ের জন্য। এই ধারা অনুযায়ী নিয়োগকৃত ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যেই ক্ষমতা প্রয়োগ করেন একই ক্ষমতা সংরক্ষণ করতে পারবেন সহায়ক বাহিনীর সদস্যরা। শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার অক্সিলারি ফোর্স নিয়োগের কথা বলেছেন। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে, আমি সেই মোতাবেক ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, পুলিশ অধ্যাদেশ আইনে এই বিধান রয়েছে। সাময়িক সময়ের জন্য অক্সিলারি ফোর্স নিয়োগ দেয়া যাবে। বড় ধরনের কোনো কিছু হলে সেখানে পুলিশ কিন্তু পারতপক্ষে যাচ্ছে না। অর্ডিন্যান্স আছে যেহেতু, কাজে এখন প্রয়োজনের মুহূর্তে এটা দেওয়া যেতে পারে। যাদেরকে দেবে এদের আবার যদি ভেরিফিকেশন বা এদের তো ভালো মন্দ দেখে নিতে হবে। অক্সিলারি ফোর্সের মতো সাময়িক বন্দোবস্ত বিশ্বের বিভিন্ন দেশে আছে বলে জানান পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা। তবে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অক্সিলারি ফোর্স কতটা কার্যকর ভূমিকা রাখবে এ ব্যাপারে সংশয় আছে। তাদের ভেরিফিকেশনের দরকার আছে, সেই ভেরিফিকেশনটা করা দরকার, এবং তাদের যদি অস্ত্রের ব্যবহার তারা করে, যেটা করতে পারে, তাদের অস্ত্রের ব্যবহার তাদের দেখে নেওয়া উচিত, অস্ত্রের ব্যবহারটা ঠিকভাবে তারা পাচ্ছে কিনা। আর ভেরিফিকেশন, এই দুটো করলে তাদের সহায়ক একটা শক্তি হিসাবে তারা কাজ করবে, এবং সেটা দরকার আছে আমার মনে হয়। সহায়ক বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হলে সেটির অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই নিয়োগকৃতদের সুষ্ঠু ভেরিফিকেশন ও তাদের তত্ত্বাবধানের জন্য নিয়ন্ত্রক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখছেন পুলিশের এই সাবেক আইজি। অপব্যবহারের সম্ভাবনা যাতে না থাকে তার জন্য তত্ত্বাবধান কর্মকর্তা যারা থাকবেন তারা দেখবেন। স্থায়ী চাকরি যারা করেন তাদেরও তো তত্ত্বাবধানের একটা বন্দোবস্ত আছে। এই নতুন যারা আসবে তারাও তত্ত্বাবধানের আওতায় আসবে, এবং নিয়ন্ত্রণের যে পরিধি, সেই নিয়ন্ত্রণের পরিধির মধ্যে তারা যেন থাকে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে অক্সিলারি ফোর্সে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ কোর্স করতে হয়। নিজেদের প্রতিরক্ষা কৌশল, ফৌজদারি আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং বোন রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। আর শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ তার পরিবারের নামে থাকা সম্পত্তি জব্দের আদেশও দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেয় আদালত। সেই সাথে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়াও হয়েছে। এদিকে গুলশানের শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন তদন্তে উঠে আসে শেখ পরিবারের দুর্নীতির খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির তদন্তকালে দুদক জানতে পারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ এবং টিউলিপ সিদ্দিক সহ অভিযুক্তরা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা দায়রা জজ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেয়। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই ১২৪টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে।
শেখ হাসিনার বাসভবন সুধা সদন, তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে থাকা ধানমন্ডিতে ১৬ কাঠা জমি, শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈরের প্রায় ১০% জমি এবং সেগুনবাগিচার ফ্ল্যাটসহ তার মেয়ে টিউলিপ ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে থাকা গুলশানের বাড়ি জব্দেরও নির্দেশ দেয় আদালত। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত শেখ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজি। রিটকারীর আইনজীবী বলেন, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার। ফলে তাকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল থাকলো। 2003 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে এবছর 7 জন বিশিষ্ট জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও সংস্কৃতিতে বদরুদ্দিন ওমর এবং আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি MAG ওসমানীর নামে থাকা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় তার নাম রাখা হয়নি, কারণ তিনি 1985 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয়বার কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার নজির নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, বাজার নিয়ন্ত্রণ সহ মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক হওয়া উচিত। বলেছেন, ক্ষমতায় গেলে কিভাবে সমস্যার সমাধান হবে জনগণের সামনে তা তুলে ধরতে হবে দলগুলোকে। মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। লক্ষ্য তাহলে গত 16 বছর রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মঙ্গলবার ইফতারের আয়োজন করে NDM। ইফতারের আগে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 15 বছর যে অধিকারের জন্য লড়াই করেছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা, স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে তার আংশিক সফলতা এসেছে। আন্দোলন সংগ্রাম করেছে আমাদের হারিয়ে যাওয়া বা ডাকাতি করে নেওয়া অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকার, সেটাতে আমরা পার্টলি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সবার আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি, এমনটা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধানেও নজর দিতে হবে। নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এদেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখব। এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। তবে মূল ইস্যু থেকে দৃষ্টি যেন দূরে সরে চলে না যায়, সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। পরে অনুষ্ঠিত দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিপদ এখনও কাটেনি, বাংলাদেশ বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এনসিপির ইফতার মাহফিলে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্তে আসার আহ্বান জানান এনসিপি নেতারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামা ইকরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তরুণদের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে, মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে যারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আইনসভা, গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বিদেশিদের সুযোগ করে দিতেই দেশ বিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে, তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। ফ্যাসিবাদদের দ্রুত বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টই রায় দিয়ে দিয়েছিল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এবছর ঈদ উল ফিতরে বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারিত কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত খাদ্যপণ্যের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2024 সালে সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা এবং সর্বোচ্চ 2970 টাকা। মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। এসব পণ্যের বাজার মূল্য হিসেব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এ বছরের মধ্যেই ফেরত আনা সম্ভব এবং এজন্য বিভিন্ন দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের দিনক্ষণ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার বিষয়ে যাচাই বাছাই করতে কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করেছেন রোকন উদ্দিন। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল। সেই কমিটির তথ্য অনুযায়ী 2009 থেকে গেল বছরের 5 আগস্ট পর্যন্ত $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে $17 বিলিয়ন পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে। টাকা ফিরিয়ে আনতে গত বছরের সেপ্টেম্বরে 11 সদস্যের একটি টাস্কফোর্সও গঠন করা হয়। এখন বিশেষ আইন করার কথাও ভাবছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। প্রশ্ন ছিল, এ বছরের মধ্যে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসবে কিনা। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসুক। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশ সাথে এগুলো করবো। এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না আনি আরও 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। আর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের তারিখ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারে সরকার। যাচাই বাছাই করতে গঠিত হয়েছে কমিটিও। আমরা অলরেডি শুরু করি, তবে আমরা সেটা দেখেছি কি আমরা
এটা সম্ভব, আমরা তাহলে চাইবো না। আমরা তো এখন আমরা সব কিছু তো পুনর্মূল্যায়ন করছি। আমরা সিদ্ধান্ত এখনো আসিনি। আমরা সেই সিদ্ধান্ত আসার জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি, এই 19 সদস্য যে আছে একটা কমিটি হয়েছে, আমরা ওগুলো নিয়ে কাজ করছি। আমরা সহসা আপনারা জানতে পারবো। দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে আছে স্বীকার করে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডক্টর আনিসুজ্জামান। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নসিমন লেগুনার মতো দুর্ঘটনা প্রবণ যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করতে বিকল্প যান মাইক্রোবাস আমদানিতে কর হ্রাস করে 58.6% নির্ধারণের প্রস্তাব করেছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন প্রস্তাব দেয় বারভিডা। এ সময় বিক্রি করা ফ্ল্যাটের নিবন্ধন ফি প্রায় অর্ধেকে নামিয়ে আনার আহ্বান জানায় ভবন নির্মাতাদের সংগঠন রিহাব। আর দেশীয় টাইলসের উৎপাদন পর্যায়ে বিদ্যমান 15% সম্পূরক শুল্ক এবং স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায় সিরামিক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিসিএমইএ। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সব ধরনের সহযোগিতা করবে এনবিআর। কিন্তু একটা গ্রুপ ম্যানুফ্যাকচারিং এর নামে স্যার এটাকে ইন্টারন্যাশনাল বলে স্ক্রু ড্রাইভার ইন্ডাস্ট্রি করে এই রেভিনিউ সুবিধা নেওয়ার জন্য মূলত কাজ করে। এটা অনেক দেশে হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। আমাদের মূল কাজ হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। যত জায়গায় আপনাদের জটিলতা আছে, সমস্যা আছে, এগুলো আমরা সমাধান করব। সমস্যাটা হয় তখনই যখন আপনাদের মধ্যেই কম্পিটিং গ্রুপ দুইজন দুই রকম চায়, তখন আমাদের জন্য ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা একসাথে বসে বুঝে যেটা দেশের জন্য ভালো সেটা করি। সকালের খবরে আবারও বিরতি, আরও খবর একটু পর। যুক্তরাষ্ট্রের 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইউক্রেন, পুনরায় সামরিক সহায়তার আশ্বাস। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে হোম অ্যাওয়ের সিদ্ধান্ত বাতিল, আয়োজক হবে একক দেশ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।